আমি প্রথমে দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতি। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা আপনারা বিবেচনা করবেন। আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন, আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন না। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে, সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়, তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে। সুদ যদি গ্রহণ করে থাকেন, তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, এটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন না। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত চষে, এটাও আপনারা গ্রহণ করেন না। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথাও? মোবাইলটা বন্ধ করুন। তাদেরকে মালিকানা দিয়েছে, আর কেউ তো দেয় নাই পর্যন্ত। এটা তো সত্যি ঘটনা, এখনো আছে। বলা হয়েছে বানচাল করে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছে। আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে। আপনারা সেটা গ্রহণ করেন না। আজকে যে অভিযোগ এনেছে, এগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। আজকে যে অভিযোগ, এই জোট চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য। স্যার, একটা প্রশ্ন ছিল। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী, সেভাবেই আমি আপনাদের কাছ থেকে আশা করব। স্যার, একটা প্রশ্ন ছিল যে এর আগে যে সমস্ত নোবেল জয়ীদের সাজা হয়েছে, মারিয়া রেসা বলেন ফিলিপাইনের, আলেস বলেন বেলারুশের, যে দেশগুলোতে সাজা হয়েছে সে দেশের আদালতগুলো নিয়ন্ত্রিত, ও দেশের সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। তো আপনি কি স্যার মনে করেন যে এদেশের আদালতও নিয়ন্ত্রিত হয়ে সেরকম একটা বিচারের দিকে যাচ্ছে? বক্তব্য নেওয়ার তো দরকার নেই। দেশের মানুষের কাছে যান, তারা বলবে আদালত নিয়ন্ত্রিত না নিজের বিচার চলে, সেটা দেশের মানুষের কাছে আপনি পরিষ্কার জবাব পাবেন। ধন্যবাদ। স্যার, আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো আপনি বলছেন যে আপনার জনগণ বিচার করবে, মানে সাংবাদিকের মাধ্যমে আপনি জনগণ বিচার করছেন। সাংবাদিকও বিচার করবে। ঠিক আছে স্যার, আপনি তথ্য একটা বিষয় স্যার, কেন এটা হচ্ছে স্যার? আপনি এই প্রশ্নের জবাব কিন্তু আগেও সেই প্রশ্নটা তো আপনাদের কাছে আমি করেছিলাম যে কেন এরকম হচ্ছে। আমি কিভাবে বলবো? আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোট চোর, আমি জালিয়াত, আমি অর্থ আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি। আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে, তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোট চুরি করার জন্য ব্যবসায় নেমেছি? স্যার, একটা প্রশ্নের উত্তর কয়েকটা কনফারেন্সের আপনার একই জবাব আমরা পাচ্ছি স্যার। মানুষ কিন্তু যাচ্ছে, মানুষ কিন্তু জানতে চাচ্ছে যে কেন এটা হচ্ছে স্যার, এই কেন আছে কিন্তু স্যার আপনি দিচ্ছেন না। আমি নাই বলে, আমার কাছে তো নাই, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না। কাজে আমি কিভাবে জবাব দেব? এটা কিভাবে আমি বলবো বলেন? এটা আমি তো করছি না ব্যাখ্যা করার। আমি কি করবো ব্যাখ্যা? যিনি করছেন তার কাছে ব্যাখ্যা চান, কেন করছে না। ধন্যবাদ। বলা হচ্ছে শ্রমিকদের 5% লভ্যাংশ আমরা দেই নাই,
এই জন্য ট্রেড ইউনিয়ন হাইকোর্টে একটা কোম্পানি কোর্টে মামলা করেছে, গ্রামীণ টেলিকমকে অবসান করে লিকুইডেটর নিয়োগ করে কোম্পানিকে সরকারের হাতে নিয়ে যাওয়া। তখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের সাথে একটি সমঝোতা চুক্তি করি। ওই সমঝোতা চুক্তিটা হচ্ছে কোম্পানি কোর্টের হাইকোর্টের সেখানে দাখিল করা হয়েছে এবং সেই মর্মে মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের প্রাপ্য হবে 437 কোটি টাকা। পরবর্তীতে হিসাব করে দেখা গেল এটা হবে 409 কোটি টাকা। সমস্ত টাকা যেহেতু শ্রমিকের টাকা, এটা টেলিকমের টাকা নয়, ডক্টর ইউনূসের টাকা নয়, কারোর টাকা নয়, এটা শ্রমিকের টাকা। তাকে দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো তখন তারা বললেন আমাদের লয়ারের ফি, কোর্টের খরচ, 160টা মামলা 2017 সাল থেকে তারা করেছে, যদি জিতে তাহলে তারা 6% টাকা পাবে, যা পাবে তার চাইতে। তাই আমাদেরকে 26 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হোক। তখন তারা সবাই আন্ডারটেকিং দিল, আন্ডারটেকিং দিয়ে তাদের টাকাই তারা 26 কোটি টাকা নিলেন। কিন্তু 437 কোটি টাকা পক্ষান্তরে 409 কোটি টাকাকে কিন্তু জালিয়াতি বলল না, ওইটা তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গেল। এই টাকাটাও যদি তারা অ্যাডভান্স না চাইতো তাহলে এটাও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাইতো। তাহলে এখানে জালিয়াতি না, এটা একটা হ্যারাসমেন্ট। কারণ একই কথা বলে লেবার কোর্টে কেন তাদের টাকা দেওয়া হয় নাই বলে সেখানে 6 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা করা হলো। আপনারা দেখেন গতকালকে মে দিবস গেলে আজকে 11 বছর হলো রানা ভবন ধ্বংস হয়ে শত মানুষের মৃত্যুবরণ হলো, এখনো মামলার শুনানি শেষ হলো না, আরম্ভই হলো না। অথচ ডক্টর ইউনূস সাহেবের আজকে প্রথম দিন বললেন আমরা কাগজ পেলাম না, সার্টিফাইড কপি পেলাম না। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের 2 তারিখে, তাও অনেক অনুরোধ করে। এই হচ্ছে সমস্ত কিছু। তাহলে এই বিহেভগুলি কেন হচ্ছে? একটি প্রশ্ন আপনারা যেটা বলছেন সেটা তো সরকার নিজেই ঘোষণা করছে আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এটার শেষ দেখব, আমরা এটার প্রতিশোধ নেব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই মামলা সমূহ। ডক্টর ইউনূসকে আপনারা জানেন, বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওনাকে বলেছেন আপনি আসবেন, আমি প্রেসিডেন্টের ঘোষণা দেব আমেরিকার প্রেসিডেন্টের জন্য। উনি গেলেন, ওয়ার্ল্ড ব্যাংক